আগের ভিডিওতে আমরা ক্ষেত্র ভেক্টর, গাউসের উপপাদ্য এগুলো সম্বন্ধে জেনেছি। এই ভিডিওতে আমরা সেই সংক্রান্ত কিছু উদাহরণ করব। প্রথম উদাহরণে কি বলছে, আমাদের কাছে একটা তড়িৎ ক্ষেত্র আছে যার তড়িৎ প্রাবল্য হচ্ছে ই ভেক্টর। ঠিক আছে, ই ভেক্টর মানে এই জিনিসটা আমাকে বলে দিয়েছে। আর কি বলছে, এই ক্ষেত্রে ওয়াই জেড তলে 200 একক ক্ষেত্রফল বিশিষ্ট একটা ক্ষেত্র আছে, তার মধ্যে দিয়ে কী পরিমাণ তড়িৎ ফ্লাস্ক যাচ্ছে। ঠিক আছে, তার তড়িৎ ফ্লাক্সের পরিমাণটা কত। 200 একক ক্ষেত্রফল বিশিষ্ট মানে হচ্ছে এর এককটা যা খুশি হতে পারে, মানে যা খুশি বলতে 200 মিটার স্কোয়ারও হতে পারে অথবা সেমি স্কোয়ারও হতে পারে, এসআই এককও হতে পারে, সিজিএস এককও হতে পারে। তো সেটা নিয়ে আমাদের কাজ নেই যে এসআই না সিজিএস, আমরা শুধু মানটা বার করব। তো প্রথমেই যেটা ই ভেক্টরটা আমরা লিখি, ই ভেক্টর 5i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ, এটা ই ভেক্টর বলে দিয়েছে। এর মানেটা কি, মানে আই, জে আর কে হচ্ছে তিনটি একক ভেক্টর। আই হচ্ছে এক্স এর দিকে একক ভেক্টর, জে হচ্ছে ওয়াই এর দিকে একক ভেক্টর, কে ক্যাপ হচ্ছে জেড অক্ষের দিকে একক ভেক্টর। ঠিক আছে, এক্স এর দিকে 5 পরিমাণ আছে, ওয়াই এর দিকে 3 পরিমাণ আছে, আর জেড এর দিকে 2 পরিমাণ আছে এই এই ই ভেক্টরটা। তো এটা 11-এ অলরেডি আমরা করে এসেছি, তো এই নিয়ে আর বেশি ডিটেলসে না যাই ভালো, কারণ এখানে আমাদের এই জিনিসটা সলভ করতে হবে, ওর জন্য অন্য কোনো ভিডিও বানানো যেতে পারে। তো যাই হোক, তো এই ভেক্টরটা বলে দিয়েছে, এই তলটা বলে দিয়েছে 200 একক ক্ষেত্রফল, মানটা নিয়ে আমাদের কাজ। তো এটা হচ্ছে এই এস এর মান। আমরা আগের ভিডিওতে দেখেছি যে এস মানে হচ্ছে সারফেস এরিয়া, এই যে তলটা রয়েছে 200 একক ক্ষেত্রফল বিশিষ্ট তলটা আছে তার সারফেস এরিয়া, তো সেটা হচ্ছে 200। কিন্তু আমাদের যেটা আমরা দেখে এসেছি যে তড়িৎ ফ্লাক্স যেটা, সেটা ফাই মানে হচ্ছে ই ডট এস, তড়িৎ ফ্লাক্স মানে হচ্ছে ফাই, তাই তো। তড়িৎ ফ্লাক্সকে আমরা ফাই দিয়ে লিখি, সেটা মানে ই ডট এস। ই তো ভেক্টর, অসুবিধা নেই। এস তো এখানে স্কেলার, শুধু মান আছে, এর তো একটা দিকও লাগবে, কারণ এস এর মাথায় ভেক্টর আছে। ভেক্টর না হলে আমি তো এই ডট প্রোডাক্টটা করতে পারবো না, আমার ভেক্টর দিক আছে, তাই তো। তাহলে এই দিকটা আমাদের বার করতে হবে। তো দিকটা আমরা কি করে পাই, একটা ছবি দিয়ে করলে খুব ভালো হয়। ঠিক আছে, তো সেটা আমাদের কিন্তু দরকার নেই, এই অঙ্কটার ক্ষেত্রে না করলেও হবে, শুধু ডিরেকশানটা বোঝার জন্য আমরা একটু দেখে নেব। তো এই জিনিসটা ছবিটা এঁকে আমরা একটু এই পেন দিয়ে বোঝার চেষ্টা করি যে এই যে পেনটা রয়েছে লাল কালারের, এই পেনটা হচ্ছে আমার এক্স অক্ষ, সবুজ কালারের পেনটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এই যে লম্বালম্বিভাবে এই পৃষ্ঠার সাথে লম্বভাবে যে তলটা রয়েছে এটা হচ্ছে জেড অক্ষ, মানে যে অক্ষটা রয়েছে সেটা হচ্ছে জেড অক্ষ। ঠিক আছে, উপর দিকে যে অক্ষটা কালো পেন দিয়ে বোঝানো হচ্ছে সেটা হচ্ছে জেড অক্ষ, আর এইটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এবার আমি এই বরাবর এই যে একটা তল রেখেছি, এই একটা পেজ আছে, এই বরাবর রাখলাম এক্স অক্ষ বরাবর, তাহলে কি এর উপরের দিকে জেড বরাবর কিছুটা অংশ থাকবে আর এক্স বরাবর কিছুটা অংশ থাকবে। উপরের দিকে এক্স জেড বরাবর কিছু অংশ আর এক্সের দিকে কিছুটা অংশ। তাহলে এটা কীরকম তল হলো, এক্ষেত্রে এটা হলো এক্স জেড তল, এক্সের দিকে আছে জেডের দিকে আছে, তাহলে এটা হচ্ছে এক্স জেড তল। এই তলটাই আমি যদি এই বরাবর রাখি, তাহলে এর জেডের দিকে কিছুটা থাকবে উপরের দিকে আর ওয়াই এর দিকে থাকবে, তাহলে এটাকে আমরা কি বলবো, ওয়াই জেড তল। এইটা হচ্ছে ওয়াই অক্ষ, তাহলে ওয়াই জেড তল, কিছুটা ওয়াইয়ের দিকে কিছুটা জেডের দিকে। আর আমি যদি এইভাবে রেখে দিই পেজের উপরে, তাহলে কি হবে, এর কিছুটা ওয়াই আছে কিছুটা এক্স আছে, তাহলে এটা হচ্ছে আমার এক্স ওয়াই তল, তাই তো। এই তলটাই তখন হয়ে যাবে এক্স ওয়াই তল। এবার আমায় কি বলেছে, ওয়াই জেড তল। ওয়াই জেড মানে হচ্ছে এইটা, দেখলাম এইটা, এটা হচ্ছে জেডের দিকে কিছুটা উপরের দিকে আর এই দিকে কিছুটা ওয়াই। তাহলে এর ডিরেকশন কোনটা, আমরা জানি যে কোনো তলের উপর আমি যদি কোনো একটা লম্ব টানি, এই তলটার উপরে আমি এরকম এই যে লম্ব করলাম, তাহলে এটাই হবে হচ্ছে, এই লম্বটাই হবে হচ্ছে এর ক্ষেত্র ভেক্টর, তাই তো, এর ক্ষেত্র ভেক্টর। ঠিক আছে, তাহলে যখন ওয়াই জেডের দিকে আছে আমি যদি লম্বটা টানি, তাহলে এই দিকে হচ্ছে, এই দিকে মানে হচ্ছে এক্সের দিকে, তাই তো। এরকম লম্ব টানলাম, তাহলে সেটা কোন দিকে হচ্ছে, সেটা এক্সের দিকে হচ্ছে, এক্সের দিকে। এর মানটা কত, এই যে ক্ষেত্রফলটা এটা হচ্ছে ক্ষেত্রফল, তাই তো। এই দুটো গুণ করব, এই ক্ষেত্রফলটা এই বাহুটা এই দিকের বাহুটা এই দিকের বাহুটা গুণ করব, তাই তো। সেটা আমাকে বলে দিয়েছে 200, মানটা বলে দিয়েছে 200। আর এর দিক তাহলে কোন দিকে হলো, এইভাবে রেখেছি এই বরাবর দিক, তার মানে এক্স অক্ষের দিকে, তার মানে এক্স অক্ষের দিকে। তাহলে আমরা যদি এই ভ্যালুটা দেখি, তাহলে এটা কত হবে, এটা শুধু মান হলো, আমি যদি ভেক্টর দিয়ে লিখি তাহলে 200 আই ক্যাপ,
200 আই ক্যাপ। কেন আই ক্যাপ? এক্সের দিকে দেখলাম যে ডিরেকশনটা হচ্ছে এক্সের দিকে, এক্সের দিকে মানে হচ্ছে আই ক্যাপ, আই ক্যাপ মানে হচ্ছে এক্সের দিকে একক ভেক্টর, এস ভেক্টর মানে 200 আই ক্যাপ। তো এইটা আমরা যেই পেয়ে যাব, এটা কিন্তু আমাদের এইভাবে ছবিটা জাস্ট বোঝার জন্য, আমাদের ছবি কোনো রকমের ছবি না দিলেও কোনো অসুবিধা নেই। তো এই যে এসটা পেয়ে গেলাম 200 আই ক্যাপ। এবার সিম্পল আমরা করে দেবো ডট প্রোডাক্ট। তো সেটা কি করে হবে? এইভাবে করতে হয় যে 5 আই ক্যাপ, এটা যেমন আছে সেরকম লিখে দিলাম, ডট দেবো, এস মানে 200 আই ক্যাপ। তাহলে এটা কি হয়? এই যে আই ক্যাপ ডট আই ক্যাপ এর মান হচ্ছে 1, তাই তো? এটা আমরা জানি যে 11-এ ছিল আই ক্যাপ ডট আই ক্যাপ মানে হচ্ছে 1, আই ক্যাপ ডট জে ক্যাপ মানে হচ্ছে 0, আই ক্যাপ ডট কে ক্যাপ মানে হচ্ছে 0। দুটো যদি সেম হয় তাহলে 1, জে ডট জে ক্যাপ ডট জে ক্যাপ মানেও কিন্তু 1, কে ক্যাপ ডট কে ক্যাপ মানেও 1। আর যদি দুটো আলাদা হয়ে যায় তাহলেই হয়ে যাবে 0, দুটো আলাদা হয়ে গেলেই কিন্তু 0 হয়ে যাবে। এটা ডট প্রোডাক্টের ক্ষেত্রে আমরা দেখেছি 11-এ, তাই তো? এটা কেন হয় একটুখানি বলে দিই, যদি মনে পড়ে, কেউ যদি ভুলে থাকো তাহলে মনে পড়ে যাবে যে এদের মধ্যে অ্যাঙ্গেল কত হয়। আমরা জানি যে এ ডট বি মানে হচ্ছে এ বি কস থিটা হয়, এ বি কস থিটা। তাহলে আই ডট আই মানে হচ্ছে আই ইন্টু এদের মধ্যে যে থিটাটা তার কস, তাই তো? এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা তার কস, এদের মধ্যে অ্যাঙ্গেল দুটো তো একই দিকে, তাই না? দুটো একই দিকে, এও দেখা গেল এই দিকে, এও এই দিকে। একই দিক মানে কি? এদের মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি, একই দিক মানে হচ্ছে এদের মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি। তাহলে কস 0 মানে কত? 1। এদের মান কত? 1 করে, কারণ এরা একক ভেক্টর, একক ভেক্টরের মান হয় 1 করে। তাহলে এটার মান কত? 1, এর মান কত? 1, 1 গুণ 1 গুণ 1, cos 0 1, তাহলে এর ভ্যালু কত? 1। আর এইগুলো কি হয়? 1 গুণ 1 ইন্টু cos 90 ডিগ্রি, কারণ হচ্ছে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত হয়? 90 ডিগ্রি হয়। তাহলে 90 ডিগ্রি cos 90 মানে 0, তাহলে টোটালটা হয়ে যাবে 0, গুণ আকারে আছে। সেরকম এইটাও তাই, এক্স অক্ষ আর জেড অক্ষ দুটোর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, 0 হয়ে যাবে। তাহলে এইটাই শুধু পড়ে থাকে, আই ক্যাপের অংশটাই শুধু পড়ে থাকে। কত হয়? 5 গুণ 200, মান দুটো গুণ করলাম, আর হচ্ছে আই ক্যাপ ডট আই ক্যাপ, বাকি জে ক্যাপ ডট আই ক্যাপ 0 হয়ে যায়, আই ডট জেও 0, জে ডট আইও 0, ঠিক আছে? এটা 0 হয়ে যাবে, কে ডট আই এটাও 0, আই ডট কে 0, কে ডট আইও কিন্তু 0। এটা উল্টোটা লিখে দিলেও কিন্তু একই হয়, ঠিক আছে? উল্টোটা লিখে দিলে একই হয়। তাহলে এটা কত? 1000, আর এটা আই ডট আই মানে হচ্ছে 1, তাহলে এর মান হবে 1000, ঠিক আছে? এর মান হবে 1000। এর এককটাও একক হিসেবেই লিখবো, যেহেতু এখানেও সব একক দিয়ে বলেছে, আমি এর এককটাও একক দিয়ে লিখবো, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমার যে তড়িৎ ফ্লাক্সটা হলো সেটার পরিমাণ। এটা হচ্ছে এই তলের মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ ফ্লাক্স যাবে যখন এই তলটাকে এই ক্ষেত্রের আমি কোনো তড়িৎ ক্ষেত্রে রাখবো, ঠিক আছে? সেটার ভ্যালু হচ্ছে এইটা। তার মানে এই তলকে এই তড়িৎ ক্ষেত্রে রাখলে এর মধ্যে দিয়ে 1000টা তড়িৎ বলরেখা পাস হবে, 1000টা তড়িৎ বলরেখা। এই যে তলটা নিয়েছিলাম, এই তলটা ওয়াই জেড বরাবর, এর মধ্যে দিয়ে 1000খানা তড়িৎ বলরেখা পাস হচ্ছে, এটাই এর মানে, তাই তো? সেটা আমরা দেখেছিলাম আগের ভিডিওতে। আরেকটা অঙ্ক আছে আমাদের কাছে একই রকমেরই অনেকটা, যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলে দিয়েছে 0.5 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার পাতকে ওয়াই জেড তলে আর এক্স ওয়াই তলে রাখা হয়েছে, তাহলে তড়িৎ ফ্লাক্স কত হবে? ঠিক আছে, তড়িৎ ফ্লাক্স মানে হচ্ছে কতগুলো তড়িৎ বলরেখা এই তলের মধ্যে পাস করবে যখন এই তলটাকে, এই যে তলটাকে প্রথমে ওয়াই জেড তলে রাখা হয়েছে, এই যে এইভাবে রাখা হয়েছে, এইদিকে ওয়াই ধরেছিলাম, উপরের দিকে জেড আর এইদিকে এক্স অক্ষ। তাহলে ওয়াই জেড তলে রাখা হলো, তারপর এক্স ওয়াই মানে হচ্ছে এই যে এক্স ওয়াই, এদিকে এক্স এদিকে ওয়াই আর উপরের দিকে জেড, তাহলে এটা এক্স ওয়াই, ঠিক আছে? এইভাবে রাখা হলে তড়িৎ ফ্লাক্স কত হবে? তো ইটা আমরা লিখে ফেলি, ই তাহলে কত হলো? 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, ঠিক আছে? একক কি? নিউটন পার কুলম। এখানে এস কত? 0.5টা হচ্ছে বাহু, এই বর্গাকার পাতের একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 0.5। তাহলে এটাকে আমি যদি বর্গাকার ধরি, ঠিক আছে, এটা হচ্ছে বর্গাকার যদি ধরি, এটা হচ্ছে 0.5, এটা হচ্ছে 0.5, তাহলে এর ক্ষেত্রফলটা কত হবে? ক্ষেত্রফল হবে হচ্ছে, আমি যদি শুধু মান নিই প্রথমে, তাহলে ক্ষেত্রফল 0.5 স্কোয়ার, তার মানে 0.25, একক কী হবে? মিটার স্কোয়ার, হয়ে গেল। আচ্ছা, এবার এটা শুধু মান নিয়েছি, আমাদের ভেক্টর হিসেবে কাজ করতে হবে। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা কি করলাম? ওয়াই জেড তলে রেখেছি, প্রথমে ওয়াই জেড তলে রেখেছি, তাহলে এস ভেক্টর কত হবে?
ওয়াই জেড তল মানে আমরা করলাম যে জেড মানে হচ্ছে উপরের দিকে, এক্স মানে হচ্ছে এই দিক বরাবর আমি ধরেছিলাম, আর ওয়াইটাকে আমরা এই দিক বরাবর ধরেছিলাম। তাহলে আমাকে প্রথম ওয়াই জেড তলে রাখতে হবে, তার মানে এই যে ওয়াইয়ের দিকে কিছুটা থাকবে আর উপরের দিকে জেডের কিছুটা থাকবে, তাই তো? কিছুটা ওয়াইয়ের দিকে আছে আর কিছুটা জেডের দিকে, তাহলে এটা ওয়াই জেড তল। আমরা দেখলাম এর উপর লম্ব টানলে সেটা কিন্তু এক্সের দিকেই হয়, আমরা আগের উদাহরণেই দেখলাম। তাহলে এস কত হবে? মানটা তো সেমই থাকবে, 0.25ই থাকবে। এর দিক কোন দিক হবে? আই ক্যাপ বরাবর, এক্সের দিকে আই ক্যাপ। তাহলে কি হবে? ফাই কত হবে এক্ষেত্রে? ই ডট এস। ই কত? 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ। ডট প্রোডাক্ট করছি ডট 0.25 আই ক্যাপ, ডট প্রোডাক্ট। তাহলে ডট প্রোডাক্ট আমরা দেখলাম যে দুটো যে আলাদা হয়ে যাবে, এখানে কত হবে? এখানে আই ডট আই হচ্ছে প্রথম ক্ষেত্রে, সেটা 1 হয়। আর পরের ক্ষেত্রে জে ডট আই, সেটা তো 0, জে ডট আই হচ্ছে 0, আলাদা হলেই 0, সেম হলেই 1। তাহলে এইটা কিন্তু 0 হয়ে যাবে, এটা গুণ এটা করলে, এটা ডট প্রোডাক্ট এটা করলে 0 হয়ে যাবে, কিন্তু এইটা পড়ে থাকবে। তাহলে 2 × 0.25 আই ক্যাপ ডট আই ক্যাপ, এটা না লিখলেও হয়, 0.5 একবারে 1 হয়ে গেল, তো 0.5ই হবে। আচ্ছা, একক কী হবে? একক হবে নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -1। আমরা আগে দেখেছি আগের ভিডিওতে যে ফাইয়ের একক হয় নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স। ঠিক আছে, এটা গেল প্রথম কেস। সেকেন্ড কেসে কি বলছে? এক্স ওয়াই তলে আছে। সেকেন্ড কেসে এক্স ওয়াই তলে, এক্স ওয়াই মানে হচ্ছে এই যে এক্স ওয়াই, কিছুটা এই যে এক্সের দিকে আছে এই দিকে, কিছুটা ওয়াইয়ের দিকে, জেডের দিকে কিছু নেই, তাহলে এক্সের দিকে ওয়াইয়ের দিকে আছে। তাহলে এর উপরে আমি যদি লম্বটা নিই সেটা জেডের দিকে হচ্ছে, তাই না? এর উপরে আমি যদি লম্বটা টানি তাহলে সেটা জেড অক্ষের দিকে হচ্ছে, এই যে এই বরাবর জেড অক্ষ। তাহলে এক্ষেত্রে কী হবে? ভ্যালুটা তো সেমই থাকবে, এক্ষেত্রে এস হবে। এটা হচ্ছে কোন ক্ষেত্রে? এটা হচ্ছে এক্স ওয়াই তল, ভ্যালুটা তো সেমই থাকবে, 0.25ই থাকবে, ভ্যালু তো চেঞ্জ হবে না। এটা এটাকে আমি এই অবস্থায় রেখেছিলাম, এটা যা ছিল আমি এই অবস্থাতেই তলটাকে এইভাবে রাখলাম, তাহলে এর মানটা চেঞ্জ হচ্ছে না, শুধু দিক ছিল প্রথমে এই দিকে ছিল, এবার দিক হয়ে গেল লম্বালম্বি, দিকটা চেঞ্জ হয়ে গেল। তাহলে এটা কি হবে? কে ক্যাপ, জেডের দিকে। তাহলে এবার আমরা ডট প্রোডাক্ট করবো। ফাই মানে হচ্ছে ই ডট এস, ই ডট এস। ই মানে কি? 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ, এটা হচ্ছে ই ডট 0.25 কে ক্যাপ। এবার আই ডট কে কত? 0, আই ডট কেও 0, জে ডট কেও 0, জে ডট কেও 0। তাহলে এটার জন্য 0, এটার জন্য 0, তাই তো? এটার জন্য 0, এটাকে আমি করি 2 × 0.25 আই ক্যাপ ডট কে ক্যাপ, 3 × 0.25 জে ক্যাপ ডট কে ক্যাপ, এটাও 0, এটাও 0, তাহলে আলটিমেটলি উত্তর 0। যদি এখানে কে থেকে থাকতো তাহলে কিছু একটা ভ্যালু আমি পেতাম, কিন্তু কে তো নেই, আই আছে আর জে আছে, ডট প্রোডাক্ট করলে 0ই পাবো। তাহলে ফাইটা এক্ষেত্রে হলো 0। ওয়াই এক্স ওয়াই তল বরাবর রাখলে হবে 0, আর ওয়াই জেড তলে আমি যখন রেখেছিলাম তখন 0.5 হয়েছিল অ্যান্সার। এটা হচ্ছে তড়িৎ ফ্লাস্ক। তাহলে এই 3 নম্বর উদাহরণে কি বলছে? যে বায়ুতে 1 কুলম ধনাত্মক আধান রাখা হয়েছে, তার থেকে নির্গত তড়িৎ ফ্লাস্ক কত হবে? বায়ুতে এইরকম যে কোনো একটা পয়েন্টে 1 কুলম আধানকে রেখে দিয়েছি, তাহলে তার থেকে যে তড়িৎ ফ্লাস্কটা নির্গত হচ্ছে সেটা কত হবে? তাহলে আমরা তড়িৎ ফ্লাস্কে কি দেখলাম? যে ফাই মানে ই ডট এস। তাহলে আমি তো এখান থেকে না ই পাবো না পাবো এস, তাহলে আমি কি করে ফাই বার করবো? আমরা এই যে আগের উদাহরণে কি করলাম? ই ডট এস এইভাবে করেছি। তাহলে এখানে আমার ইও আমি বার করতে পারবো না, এসও বার করতে পারবো না, তাহলে কি করে পারবো ফাইটা? এখানে আমরা পাবো গাউসের উপপাদ্য থেকে, এই জিনিসটা আমরা পাবো গাউসের উপপাদ্য থেকে। কি করে? গাউসের উপপাদ্য কি বলে? যে ফাই বা যেটাকে আমরা ই ডট এস বলে লিখি, তাই তো, সেটা মানে হচ্ছে কিউ বাই এপসিলন, এটা আমরা জানি। ঠিক আছে, এইভাবে লেখা ছিল, যদিও যে ইন্টিগ্রেশন দিয়ে লেখা ছিল, একই ব্যাপার, ইন্টিগ্রেশন দিয়ে এই হয় আলটিমেটলি জিনিসটা। মানে মোট যে তড়িৎ ফ্লাক্সটা কোনো বদ্ধতল থেকে হয় সেটা কিন্তু কিউ বাই এপসিলন হয়। এবার বায়ু মাধ্যম হলে কী হবে? এপসিলনটা হয়ে যাবে এপসিলন 0। যেই এপসিলন 0 হয়ে গেল, এপসিলন 0 একটা নির্দিষ্ট মান আছে, 10⁻⁻12, এটা হচ্ছে এর মানটা। এর এককটা কি হয়? নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার -2 ইন্টু কুলম। আচ্ছা, তাহলে এই জিনিসটা আমরা এখান থেকে তড়িৎ ফ্লাক্সটা পেয়ে যাচ্ছি। এবার আমরা কিউ তো জানি 1 কুলম, কিউ বলে দিয়েছে 1 কুলম, তাহলে আমি গাউস উপপাদ্য দিয়ে সহজেই বার করতে পারবো। তাহলে এটা কত হবে? যে ফাইটা বেরোচ্ছে 1 কুলম আধান থেকে, সেটা কত হবে? 1 বসিয়ে দেবো। কিউটা তাহলে কত? 1 কুলম, তাই তো? এটা এসআই এককে 1 কুলম, কুলম এসআই এককে। আমরা জানি এটা কিন্তু গাউস উপপাদ্যের এসআই ফর্মটা। এটা সিজিএস ফর্ম হলে কী হতো? ফাই হতো কিন্তু 4π/k ইন্টু কিউ হতো, সিজিএস একক এটা হয়।
তাই তো, এটা এসআই একক, কোনো অসুবিধা নেই। তাহলে 1/8.854 10⁻⁻12, তাই তো, Q/ε0 বসিয়ে দিলাম। তাহলে এর ভ্যালুটা ক্যালকুলেট করলে যেটা হয় 1.13 10⁻11। একক কী হবে? নিউটন মিটারের স্কোয়ার কুলম টু দি পাওয়ার -1। 1/ε, এপসিলনের একক যদি এইটা হয় তাহলে এটাকে জাস্ট উল্টে দেবো, -1 হয়ে যাবে +1, -2 হয়ে যাবে +2, এটার 1 ছিল +1 -1। তো এই হচ্ছে একক। নেক্সট এই উদাহরণে বলছে যে একটি ঘনকের মধ্যে শূন্য স্থানে মানে বায়ু মাধ্যমে এই পরিমাণ আধান রয়েছে, তাহলে ঘনকের প্রতি তলের সাথে জড়িত তড়িৎ ফ্লাক্স কত হবে? এটাকে আমরা যদি উদাহরণ হিসেবে দেখতে চাই তাহলে আমরা আমাদের ঘরকে দেখতে পারি যে আমি এখন যে ঘরে আছি সেই ঘরের মাঝামাঝিতে আমি এই পরিমাণ আধানকে রেখে দিলাম, তাহলে এই ঘর থেকে মোট কতগুলো তড়িৎ বলরেখা নির্গত হচ্ছে। ঠিক আছে, সেটা কত হয় আমরা গাউস থেকে দেখেছি যে কোনো বদ্ধতলের মধ্যে আমি যদি কিউ পরিমাণ আধান রাখি তাহলে মোট যে তড়িৎ বলরেখাগুলো নির্গত হবে চারিদিক থেকে, মোট কী পরিমাণ তড়িৎ বলরেখা নির্গত হবে? এই পরিমাণ। তড়িৎ ফ্লাক্স যেটা হয়, তড়িৎ ফ্লাক্স মানে হচ্ছে কোনো তল দিয়ে কী পরিমাণ তড়িৎ বলরেখা পাস করছে, তাহলে এই টোটাল তল দিয়ে এই পরিমাণ তড়িৎ বলরেখা কিন্তু পাস করছে, সেটা আমরা গাউস উপপাদ্য থেকে দেখেছি। তার মানে আমাদের ঘরের মাঝে যদি আমি এই পরিমাণ আধান রাখি তাহলে ঘরের যে 6খানা তল আছে, তাই তো, 6খানা তল থাকে, সেই তল থেকে এই Q/ε0 পরিমাণ তড়িৎ বলরেখা কিন্তু নির্গত হচ্ছে, তাই না? ঘরের 6টা তল থাকে, ছাদ থাকে একটা, মেঝে থাকে, তাহলে কি 2টো তল হলো। আর আমার সামনে একটা তল আছে, পিছনে একটা তল আছে। তল মানে হচ্ছে দেওয়াল, আমি বলতে পারি সামনে একটা দেওয়াল আছে, পেছনে একটা দেওয়াল আছে, বাঁদিকে একটা দেওয়াল আছে, ডান দিকে একটা দেওয়াল আছে। দেওয়াল আছে 4টে, ছাদ একটা, মেঝে একটা, তাহলে টোটাল 6খানা তল হলো। তাহলে কোনো একটা আধানকে আমি যদি ঘনকে দিয়ে আবদ্ধ করে রাখি, কোনো ঘনকের মধ্যে যদি আমি আধানকে রাখি তাহলে 6টা তল থেকে কি পরিমাণ বলরেখা নির্গত হবে? Q/ε0 এই পরিমাণ বলরেখা নির্গত হবে। এটাকে আমরা কি করে পেলাম? এটা আমরা গাউসের উপপাদ্য থেকে পেলাম, তাই তো, তাহলে 6টা তল থেকে যদি Q/ε পরিমাণ বলরেখা নির্গত হয় তাহলে একটা তল দিয়ে আমাকে বলেছে ঘনকের প্রতি তলের সাথে জড়িত তড়িৎ ফ্লাক্স কত, তাহলে একটা তল দিয়ে কত হবে? 1/6 Q/ε0, তাই তো, এটাই হবে। Q/ε0কে 6 দিয়ে ভাগ করে দেবো, তাহলে প্রতি তলের সাথে জড়িত তড়িৎ ফ্লাক্স বেরিয়ে যাবে। তাহলে এটা কত হবে? 1/6, আমাকে এটা বলে দিয়েছে 10⁻⁻9, ε0 কত? 8.854 10⁻⁻12, এটা হয় ε0-র মান, এটা হয়। তাহলে এই জিনিসটা আমি যদি ক্যালকুলেট করি তাহলে আমার যে ভ্যালুটা আসবে সেটা হবে 169.41, আর এর একক কী হয়? নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -1। এটা আমরা আগে দেখেছি আগের ভিডিওতে যে ফাইয়ের যে এককটা হয় সেটা কিন্তু এই জিনিসটা হয়। তাহলে এইটা হচ্ছে প্রতি তলের সাথে জড়িত যে তড়িৎ ফ্লাক্স তার মানটা এইটা হয়। এবার আমাকে যদি বলতো, প্রতি তল না বলে আমাকে যদি বলতো যে ঘনকের 3টি তলের সাথে জড়িত তড়িৎ ফ্লাক্স কত, তাহলে আমরা কি করতাম? 6টা তলের জন্য Q/ε0 পরিমাণ তড়িৎ বলরেখা নির্গত হচ্ছে, তাহলে একটার জন্য কত? 1/6, যেটা আমরা করলাম। তাহলে 3টে তলের থেকে কত হচ্ছে? 1/6 Q/ε0 × 3, তাহলে হাফ হয়ে যেত, তার মানে হাফ Q/ε0, যেটা ভ্যালু হতো সেইটাই। যদি আমাকে বলতো 3টে তল, আমরা সেরকম 5টা তল বললে 5 গুণ করতাম, 5/6 হতো, তাই না? 5 গুণ হতো 5/6 Q/ε0, এটা হয়ে যেত তখন ফাইয়ের মানটা, তাই না? তাহলে এক্ষেত্রে আমার ফাইয়ের ভ্যালু কোনটা হলো? এইটা হলো। তাহলে আমরা কি করে পেলাম? আমরা গাউসের উপপাদ্য প্রয়োগ করে আমরা পেলাম। যেহেতু আমাকে কুলম বলেছে তাই আমরা এসআই ফর্মটা ইউজ করেছি, যে ফাই মানে হচ্ছে Q/ε0। আমি সিজিএস যদি এটা ইএসইউ আধান বলতো তাহলে আমরা ফাই মানে কি করতাম? 4π/k কিউ করতাম, কে এর ভ্যালু হয়ে যেত 1, কারণ আমাকে বলেছে বায়ু মাধ্যম, কে 1 হয়ে যেত, তাই না? কিউ এর ভ্যালুটা আমি বসিয়ে দিতাম, সেখান থেকেও 5 পেয়ে যেতাম, 1/6 করে দিতাম, সেটার সাথে হয়ে যেত, তাই না? তাহলে এই হচ্ছে প্রতি তলের সাথে জড়িত তড়িৎ ফ্লাক্স। নেক্সট উদাহরণ কি বলছে? যে 10 সেমি ব্যাসার্ধের একটি বেলুন আছে, তাতে যে অন্তর্মুখী ফ্লাক্স সেটার পরিমাণ আমাকে বলে দিয়েছে এইটা। এবার বলছে যদি বেলুনের ব্যাসার্ধ দ্বিগুণ করা হয় তবে তড়িৎ ফ্লাক্স কত হবে? ব্যাসার্ধ যদি দ্বিগুণ করে দেওয়া হয়, ব্যাসার্ধ যদি বেড়ে যায় তাহলে তড়িৎ ফ্লাক্স কীভাবে চেঞ্জ হবে? তার মানে কি, একটা বেলুন আছে, ঠিক আছে, বেলুন আছে, মাঝে একটা চার্জ আছে, সেই চার্জটা এক্ষেত্রে কী হবে? এক্ষেত্রে নেগেটিভ হবে।
এই চার্জটা হবে নেগেটিভ। কেন নেগেটিভ? আমরা জানি চার্জটা যদি পজিটিভ হয় তাহলে এই ফ্লাস্কও হয় পজিটিভ, আর সেটা হয় বহির্মুখী, বাইরের দিকে বেরোয়, তাই না? বাইরের দিকে বেরোয়। কিন্তু এখানে অন্তর্মুখী ফ্লাস্ক বলেছে, যদি মাঝের চার্জটা মাইনাস হয় তাহলে ফ্লাস্কটাও মাইনাস হয় আর দিকটা ভিতরের দিকে হয়, তাই না? ভিতরের দিকে হয়, অন্তর্মুখী। আগের ভিডিওতে আমরা দেখেছি। তাহলে এই চার্জটা অবশ্যই নেগেটিভ হবে, তাহলে ফ্লাস্কটা অন্তর্মুখী হবে আর নেগেটিভ হবে। ঠিক আছে, তাহলে এটা নেগেটিভ হবে। এবার কি বলছে? ব্যাসার্ধ দ্বিগুণ হয়ে গেছে। এই যে ব্যাসার্ধটা আছে, এই ব্যাসার্ধ দ্বিগুণ হয়ে গেছে। ঠিক আছে, ব্যাসার্ধটা দ্বিগুণ হয়ে গেছে, বেড়ে গেছে, বেলুনটা ব্যাসার্ধ দ্বিগুণ হয়ে গেছে। তাহলে ফ্লাস্কটা কিভাবে চেঞ্জ হবে? এবার বেলুনে দেওয়া গেল, ফু দেওয়া হলো, তার জন্য ব্যাসার্ধ দ্বিগুণ হয়ে গেছে। কিন্তু আমি যদি বাইরে থেকে ফু দিয়ে ব্যাসার্ধটাও দ্বিগুণ করে দিই, তাও তো আধানের পরিমাণ তো সেমই থাকবে। যে পরিমাণ আধান মাঝে ছিল সেই পরিমাণ আধানই থাকবে, কারণ আমি বাইরের থেকে কোনো আধান দিইনি, বা কোনো নেগেটিভ আধান হোক বা পজিটিভ আধান হোক আমি দিয়ে দিইনি, বা সেখান থেকে নিইনি। তাহলে আধানের মানটা কিন্তু সেম থাকবে। ঠিক আছে, আধানের মানটা সেম আছে। তাহলে এবার আমরা কি জানি? যে এই যে বদ্ধ তল, এটা একটা বদ্ধ তল। তাহলে বেলুনের ক্ষেত্রে আমরা জানি ফাই কী হবে? কিউ বাই এপসিলন জিরো। বায়ু মাধ্যম হলে কিউ বাই এপসিলন জিরো। এটা হচ্ছে আমরা গাউসের উপপাদ্য থেকে জানি যে কোনো বদ্ধ তল দিয়ে যে টোটাল যে তড়িৎ ফ্লাক্স নির্গত হয় সেটা কিন্তু কিউ বাই এপসিলন জিরোর সমান হয়। ঠিক আছে, তাহলে কিউ এর উপরেই শুধু নির্ভর করছে, আধানের উপরেই শুধু নির্ভর করছে, আধানের মান সেমই আছে, তাহলে ফাইও সেম থাকবে। এপসিলন জিরো তো সবসময় 8.854 10⁻12 হবে। এবার কিউ এর উপর নির্ভর করে, কিউ চেঞ্জ হলে ফাই চেঞ্জ হয়ে যাবে। এটা কোন ক্ষেত্রে? বদ্ধতলের ক্ষেত্রে। বদ্ধতল মানে কি? বেলুন একটা বদ্ধতল, তাই তো? ফুটবল বদ্ধতল, ক্রিকেট বল বদ্ধতল, এগুলো হচ্ছে বদ্ধতল, আটকানো চারিদিক থেকে। ঠিক আছে, আমার ঘরের যদি দরজা জানলা সব বন্ধ থাকে একদম, তাহলে আমার ঘরটা হয়ে যাবে বদ্ধতল। কিন্তু দরজা জানলা সব খোলা থাকলে সেটা কিন্তু আর বদ্ধতল হলো না। ঠিক আছে, তো বদ্ধতলের ক্ষেত্রে গাউসের উপপাদ্যটা প্রযোজ্য হচ্ছে। তাহলে গাউসের উপপাদ্য থেকে আমরা জানি যে কিউটা চেঞ্জ হলেই একমাত্র বদ্ধতলের ফ্লাক্সটা চেঞ্জ হয়, কিন্তু এখানে আধান সেম আছে, তাহলে ফ্লাক্সও কিন্তু সেম থাকবে। ঠিক আছে, তাহলে বেলুনের ব্যাসার্ধ দ্বিগুণ করা হলেও তড়িৎ ফ্লাক্স সেম থাকবে। দ্বিগুণ কেন? এটা যদি 10 গুণ 15 গুণ করা হয়, অথবা যদি হাফ করে দেওয়া হয়, অর্ধেক করে দেওয়া হলো, তাহলেও কিন্তু তড়িৎ ফ্লাক্স একই থাকবে। ঠিক আছে, তড়িৎ ফ্লাক্স কিন্তু একই থাকবে। তো এটা আমরা পেলাম গাউস উপপাদ্য থেকে, যে বেলুনের ব্যাসার্ধ যদি চেঞ্জ করা হয় তাও কিন্তু তড়িৎ ফ্লাক্সটা একই থাকবে, যেহেতু আধানটা একই রয়েছে।